বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আবারও তোমাদের তোফায়েল স্যার তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায়ের বেশ কয়েকটা অঙ্ক করব। তো পরিসংখ্যান অধ্যায়ের আজকের লেকচারটা ফলো করলে আশা করি পুরো চ্যাপ্টারটাই তোমাদের হয়ে যাবে। আমি 3টা সৃজনশীল প্রশ্ন সমাধান করব আজকে, আর এই 3টা সৃজনশীলের মধ্যেই তোমাদের পুরো চ্যাপ্টারে যত প্রবলেম আছে সব প্রবলেম সলভ হয়ে যাবে। তো রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো আজকে আমার অঙ্কগুলো করার পরে শেখার পরে অন্য অঙ্কগুলো তোমরা করতে চেষ্টা করবে এবং দেখবা যে একই নিয়মের অঙ্ক আছে, সেই অঙ্কগুলো তোমরা করবা, অবশ্যই অনুশীলন করবা। পরিসংখ্যান এমন একটা অধ্যায় যে অধ্যায় থেকে অবশ্যই বাধ্যতামূলকভাবে অঙ্ক আসে। 2টা অঙ্ক আসে, একটা অঙ্ক পরীক্ষা উত্তর করতে হয়। সো আর কথা না বাড়াইয়া আমরা সরাসরি আজকের পাঠে চলে যাই। অষ্টম শ্রেণীর অনুশীলনী 11 অধ্যায়ের পরিসংখ্যান। তো প্রথমেই পরিসংখ্যান যেহেতু তোমাদের কাছে নতুন না, আগেও আছে, আগেও করেছো সপ্তম শ্রেণীতে, অনু 11 পরিসংখ্যান। কেমন? আচ্ছা, তো কিছু সূত্র লাগে, তোমরা জানো। ক্লাস 7-ও তোমাদেরকে আমি সূত্রগুলো দিয়েছিলাম। কিছু ভিন্নতা আছে, সূত্রগুলো তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও। দেখো, প্রথমেই আছে পরিসর, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। 2 শ্রেণী সংখ্যা, পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করলে শ্রেণীর সংখ্যা বের হয়ে আসে, যা পূর্ণ সংখ্যায় লিখতে হয়। পূর্ণ সংখ্যা আসলে ভালো, যদি দশমিক আসে তাহলে তোমরা পূর্ণ সংখ্যা করে লিখবা। অঙ্কের মধ্যে আমরা দেখতে পাবো এগুলো। এবার 3 নম্বর, উপাত্তের মোট সংখ্যা n জোড় হলে, অর্থাৎ উপাত্তের সংখ্যা যদি জোড় সংখ্যা হয়, যেমন 40টি কিংবা 50টি কিংবা 30টি, এরকম জোড় সংখ্যা হলে মধ্যকের জন্য যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে মধ্যক সমান n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ ভাগ 2। আর 4 নম্বর দেখো, উপাত্তের মোট সংখ্যা n যদি বিজোড় হয় তাহলে মধ্যকের সূত্র হচ্ছে n+1 ভাগ 2 তম পদ। আর 5 নম্বর দেখো, সরাসরি যে উপাত্তগুলো দেয়া থাকে অবিন্যস্ত, সেগুলো থেকে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা একক। এখানে এককের নাম লিখতে হয়, টাকা থাকলে টাকা। হ্যাঁ, আচ্ছা, সারণী হতে গড় নির্ণয়, সামেশন fi(xi/n), উচ্চারণটা দেখো সামেশন, যার শব্দের অর্থ হচ্ছে কি সমষ্টি, fi(xi/n) একক। তাহলে গড় দুইভাবে নির্ণয় করা হয়, মধ্যকও দুইভাবে, একবার জোড় সংখ্যা একবার বিজোড় সংখ্যায়। আর গড় হচ্ছে সারণী থেকে একবার গড় নির্ণয় করতে হয়, আর সরাসরিও গড় নির্ণয় করা যায়। যে পদ্ধতিতে করতে বলবে সেই পদ্ধতি আমাদেরকে ফলো করতে হবে। তো সূত্রগুলো তোমরা শিখে নাও, লিখে নাও, তারপরে আমরা সৃজনশীলে যাচ্ছি। সৃজনশীল প্রশ্ন আমি তোমাদের জন্য তৈরি করেছি। এখানে দেখো, 3টা সৃজনশীল প্রশ্ন তৈরি করেছি টোটালে। 3টা সৃজনশীল যদি করা হয়, আমরা শিখে ফেলতে পারি, তাহলে পরে পুরো চ্যাপ্টারের অঙ্ক আমরা পারবো। এখানে দেখো 1 নম্বর সৃজনশীলটা আমি 4টে প্রশ্ন দিচ্ছি। আসলে তোমরা তো জানো গণিত সৃজনশীলে 3টে অঙ্ক থাকে, ক, খ, গ। আমি ঘও দিয়েছি, এর কারণ হচ্ছে আমি তোমাদেরকে প্র্যাকটিস করাই নিচ্ছি যে এই টাইপের অঙ্ক থেকেই এরকম অঙ্ক আসতে পারে, সেটার জন্য আবার পুনরাবৃত্তি কোনো অঙ্ক না করে এখানে ঘ নাম্বার দিয়ে দিলাম, এবং এই টাইপের অঙ্ক থেকে আমরা পাইচিত্র রাখতে পারি। তো এখানে দেখো 1 নম্বর অঙ্ক, অষ্টম শ্রেণীর 40 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণীর নিচে দেওয়া হলো। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, এখানে 1 2 3 4টা শ্রেণী আছে, 1 2 3 4টা শ্রেণী আছে। ক নম্বর প্রশ্ন হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো। তো সরাসরি আমরা সমাধানে চলে যাই। ক্রমযোজিত গণসংখ্যার সারণীর জন্য আমাদের ছক তৈরি করতে হবে। ছকে 3টা ঘর লাগবে, তার মধ্যে শ্রেণীব্যাপ্তি একটা, গণসংখ্যা একটা, 2টা দেওয়া আছে। আর একটা ঘর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, তার মানে পাশাপাশি এদিকে পাশাপাশি ঘর হবে 3টা, একটা হলো শ্রেণীব্যাপ্তি গণসংখ্যার একটা, আর ক্রমযোজিত গণসংখ্যা একটা। 3টে ঘর করে তারপর এই সমস্যার সমাধান করতে হয়, নিয়ম হচ্ছে এটা। তো সরাসরি আমরা চলে যাই অঙ্কে ক নম্বরের সমাধান। প্রথমেই ছকটা তৈরি করে নেই আমরা।
তো তোমরা খেয়াল করো, আমি সবটা করে ফেললাম ক নাম্বার দিয়ে। ক্রমযোজিত গণসংখ্যার সারণী, হেডলাইন লিখে সবটা করে ফেললাম। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, যে দুইটা ঘর ছিল এখানে সেই দুইটা লিখলাম। যে দেখো শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা পাশাপাশি লিখলাম ঘর দুইটা। আর একটা হলো বলছিলাম যে ক্রমযোজিত গণসংখ্যা সারণী। হ্যাঁ, ক্রমযোজিত গণসংখ্যা সারণীর জন্য ক্রমযোজিত গণসংখ্যা একটা ঘর করতে হবে, তাহলে 3টে ঘর। তাহলে পাশাপাশি 3টে ঘর, আর উপর নিচে ঘর হচ্ছে নামের জন্য একটা, আর শ্রেণী আছে 4টা, 1 2 3 4টা শ্রেণী আছে, 4টা শ্রেণীর জন্য 4টা ঘর, আর নামের জন্য একটা, টোটাল 5টা ঘর। তাহলে দেখো উপর নিচে আমরা 5টা ঘর করছি, নামের জন্য একটা, আর 4টা শ্রেণীর জন্য 4টা, 1 2 3 4। আর হচ্ছে শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা ওখানে যা ছিল তাই দেখে দেখে কপি করছি আমি। দেখো এই যে 41 থেকে 55 এই ঘরে গণসংখ্যা হচ্ছে 6, তাই এই যে লিখে ফেলছি 41 থেকে 55 এই ঘরে গণসংখ্যা হচ্ছে 6, এভাবে লিখে ফেললাম। তা 3টে ঘর, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এটাকে শুধু যোজিত গণসংখ্যা লিখলেও চলবে। যাই হোক, এগুলো লিখলাম, প্রদত্ত উপাত্তগুলো আমরা উপস্থাপন করলাম। দেন যোজিত গণসংখ্যা সারণীতে কীভাবে করতে হয় সিস্টেমটা শিখো। এখানে প্রথম যে গণসংখ্যাটা আছে সেটা সরাসরি এখানে বসে যায়। এখানে কত আছে? 6, এটা সরাসরি 6 বসে যাবে। আচ্ছা, পরে এইটার সাথে এই ঘরের যে সংখ্যাটা পেয়েছি আমরা, সেই সংখ্যাটার সাথে এই ঘরের সংখ্যাটা 10 যোগ হবে, যোগ করে যে ফল পাবো সেই ফলটা এই ঘরে লিখবো আমরা। কথা কি বোঝা গেল? যে এইখানে প্রথম সংখ্যাটা সরাসরি বসে যাবে, দেন এই 6-এর সাথে তার পরের সংখ্যার যে গণসংখ্যা আছে পরের ঘরের, সেই 10 যোগ হবে, অর্থাৎ 6-এর সাথে 10 যোগ, তাহলে কত হবে? 16 লিখে দেবে এখানে। কি করলাম? প্রথমটা 6, তারপরে এই 6-এর সাথে পরের ঘরের সংখ্যা গণসংখ্যা যোগ করব, 10 যোগ করলে হলো 16-এর সাথে কত যোগ হবে তোমরা বলো তো? এই যে 16 পাইলাম সেটার সাথে এই 20 যোগ হবে। 20 যোগ হলে কত হয়? 16 আর 20 36। 36-এর সাথে যোগ হবে কত বলো তো? এই 36-এর সাথে যোগ হবে এই 4, এটার সাথে যোগ হবে কত? 4। এটা যেমন যোগ করে এখানে লিখছি, এখানে এরকম যোগ করে লিখে দেবো 4। 36-এর সাথে যোগ করলে কত হয়? 40। শেষ। যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করা শেষ। এখানে এই দাগগুলো আসলে আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিয়েছি, এগুলো তোমাদের পরীক্ষা হলে দেওয়া যাবে না, দিতে পারবে না তোমরা। তাহলে প্রথমটা যা আছে তাই, দেন এই প্রথমটার সাথে 10 পরের গণসংখ্যাটা যোগ করলে 16 হয়, 16-এর সাথে আবার 20 যোগ করলে 36 হয়, 36-এর সাথে 4 যোগ করলে 40 হয়। এভাবে গণসংখ্যা যোগ করে দিলেই হয় ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমানুসারে যোজিত মানে যোগ করব গণসংখ্যা, ক্রমানুসারে গণসংখ্যা যোগ করব আমরা, ধারাবাহিকভাবে গণসংখ্যাগুলো যোগ করে নামাই দিব। ঠিক আছে? তাহলে ক নাম্বার অঙ্কের সমাধান শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সহজ একটা টপিক ছিল, জাস্ট অভ্যাস করতে হবে। এখন এই অঙ্কটা বলার সাথে সাথে আমি তোমাদেরকে বলি, ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করার জন্য তোমাদের আরও একটা অঙ্ক আছে বইয়ে, সেটা হচ্ছে মেবি 16 নাম্বার, না জানি কত, আমি একটু দেখে নেই। হ্যাঁ, 174 পৃষ্ঠায় 16 নাম্বার। দেখো ক নাম্বারে বলছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। তাহলে এই অঙ্কটা তোমরা করে ফেলতে পারবে। এখন ক্রমযোজিত গণসংখ্যা সারণী করতে হলে এভাবেই করতে হবে। ঠিক আছে? প্রথম ঘরটা হবে সঞ্চয় টাকা, দ্বিতীয় ঘরটা হবে গণসংখ্যা, তারপর হবে ক্রমযোজিত গণসংখ্যা, আর ওভাবে যোগ করে দিবা, তাহলে হয়ে যাবে। তার মানে 16 নম্বরের ক তোমরা শিখে ফেলতে পারো, এখন এইভাবেই করে ফেলতে পারো। বাসা করবা, অবশ্যই তোমরা অনুশীলন করবা। ওকে, এবার আমরা সৃজনশীলের খ নম্বর অঙ্কটা চলে যাচ্ছে। 1 নম্বরের খ নম্বর প্রশ্নটা আমাদের ছিল সারণী হতে গড় নির্ণয়। এই যে সারণীটা দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যার এই হেডলাইনে যে সারণীটা দেওয়া আছে, এই সারণী থেকে গড় নির্ণয় করব। গড় নির্ণয় তোমরা আগেও করেছো, সরাসরি করেছিলা, এখন হচ্ছে সারণী থেকে গড় নির্ণয়। সারণী থেকে গড় নির্ণয়ের জন্য একটা সিস্টেম আছে। যদি এরকম শ্রেণী ব্যবধান থাকে, দেখো এখানে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে এবং এখানে ঘরে 41 থেকে 55, 56 থেকে 70, 71 থেকে 85, 86 থেকে 100, হ্যাঁ এরকম ব্যবধান দেওয়া আছে। এরকম ব্যবধান যদি দেওয়া থাকে তাহলে শ্রেণী ব্যাপ্তি গণসংখ্যা এই দুইটা, আর হচ্ছে শ্রেণীর মধ্যমান একটা 3টা, আর FIX একটা 4টা, অর্থাৎ পাশাপাশি 4টা ঘর লাগে। আমি আবার বলছি, সারণী থেকে গড় নির্ণয় করার জন্য 4টা ঘর লাগে পাশাপাশি। আর উপর নিচে কয়টা লাগবে? উপর নিচে এখানে শ্রেণী আছে 1 2 3 4টা, 4টা শ্রেণীর জন্য 4টা, নামের জন্য একটা 5টা, আর মোটের জন্য একটা 6টা। তাহলে উপর নিচে ঘর হবে মোট 6টা, আর পাশাপাশি ঘর হবে কয়টা বলো তো? 4টা। কি কি? শ্রেণী ব্যাপ্তি একটা,
শ্রেণীর মধ্যমান একটা, গণসংখ্যা একটা, এফআই এক্সআই একটা। ছকটা আমরা করি তাহলে আর একটু স্পষ্ট হবে তোমাদের কাছে। তো খ নাম্বার সমাধান করতে যাচ্ছি। প্রশ্নটা আবার দেখে নাও। সারণী হতে গড় নির্ণয় করো। আমরা কি বলবো? সারণী হতে গড় নির্ণয় হেডলাইন লিখে তারপরে আমরা করতে শুরু করবো অঙ্কটা। ওকে, প্রথমে সারণীটা তৈরি করি। তো দেখো, সারণী হতে গড় নির্ণয় হেডলাইনে আমরা ঘরটা করে ফেললাম। শ্রেণীব্যাপ্তি, শ্রেণীর মধ্যমান এক্সআই, গণসংখ্যা এফআই আর এফআই এক্সআই, এই চারটা ঘর। এর মধ্যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা তো দুইটা দেয়াই ছিল, আমরা বাড়তি ঘর করলাম শ্রেণীর মধ্যমান, যেটাকে এক্সআই নামে ডাকলাম আমরা, আর গণসংখ্যা এটা এফআই। গণসংখ্যা সবসময় এফআই ধরতে হবে। শ্রেণীর মধ্যমান এক্সআই হতেও পারে, নাও হতে পারে অনেক সময়, কিন্তু যদি এই টাইপের অঙ্ক হয় তাহলে অবশ্যই শ্রেণীর মধ্যমান এক্সআই ধরবা আর গণসংখ্যা এফআই। মনে রাখবো, এই একটা দিয়ে মনে রাখো যে গণসংখ্যাটা সবসময় এফআই। এখানে এটা তুমি এক্সআই ধরতে পারবা না গণসংখ্যাকে। হ্যাঁ, শ্রেণীর মধ্যমানকে তুমি এফআই ধরতে পারবা না, অর্থাৎ যেটা ধরেছি সেটাই ধরবা। এফআই এক্সআই দ্বারা কি বোঝায় এটা আসলে তুমি না বুঝলেও চলবে, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে এটাকে এফআই ধরবা, এটা এক্সআই ধরবা। ওকে, আচ্ছা। আর এখানে এফআই এক্সআই এই ঘট, অর্থাৎ এই এফআই এক্সআই এর মধ্যে গুণ সম্পর্ক। হ্যাঁ, যেমন এ আর বি, যদি এটা যদি এ হতো, এটা যদি বি হইতো, আর এখানে যদি এ বি হইতো, তার মানে কি বুঝাইতো? এ আর বি এর মধ্যে গুণ করলে পরেই তো এ বি হয়। তার মানে কি এখানে এফআই এক্সআই এটা গুণ সম্পর্ক বোঝায়। তো এইখানে শ্রেণীর মধ্যমান এবং গণসংখ্যা যে সংখ্যা দুইটা পাবা, এখানে সংখ্যা আর এখানে সংখ্যা গুণ করে যে ফল পাবা, সেই ফলটা এখানে লিখবা। এখানে দেখো এন লিখে রাখছি আমি। এন মানে হচ্ছে গণসংখ্যার সমষ্টি, মোট উপত্য কতগুলো আছে। এটা তোমরা অলরেডি জানো যে গণসংখ্যা এখানে 40টা প্রশ্নে উল্লেখ করা ছিল। তারপরে আবার এখানে দেখো গণসংখ্যার সমষ্টি করছে পর আমরা টোটালে 40 পেয়েছিলাম, অথবা নতুন করে তুমি যোগ করেও দেখতে পারো যে 40 হয়। আচ্ছা, এবার আসো গণসংখ্যা লেখার সময় একটু এমনভাবে লিখবে যে ডান দিক দিয়ে লিখবে যাতে করে যোগ করে সোজা নামাইতে পারো। এখানে দেখো এই চিহ্নটার নাম হচ্ছে সামেশন, মানে সমষ্টি। সামেশন এফআই এক্সআই, তার মানে এইখানে এই দুটো গুণ করলে যে ফলটা পাবো সেটা একটা এফআই এক্সআই এর সংখ্যা। এটাও এরকম গুণ করলে পারো, মানে অনেকগুলো এফআই এক্সআই এর সংখ্যা পাইছি, সেগুলোর এফআই এক্সআই এর সমষ্টি করব, অর্থাৎ এইখানে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো সমষ্টি করে এখানে লিখতে হবে এই ঘরটায়। এখন দেখো সংখ্যাগুলো এমনভাবে লিখবা যাতে পরে ডান দিকে লিখবা, যোগ করে সোজা নামাইতে পারি আমরা। ওকে, তাহলে ঘরে ছকে এইভাবে দিয়ে দিবা আগে থেকেই, এফআই এক্সআই এন দিয়ে দিলে পরে সোজা নামাইতে সুবিধা হবে। আচ্ছা, ছকটা করলাম, পেন্সিল দিয়ে করবা ছকটা অবশ্যই তোমরা। আর এই ঘরগুলো ফাঁকা থাকবে। দেখো 41 থেকে 55, এইখানে মধ্যমানটা বের করতে যাচ্ছি। শ্রেণীর মধ্যমান বের করে অলরেডি তোমরা ক্লাস 7-এ শিখেছিলে, আমি আবার মনে করে দিচ্ছি। এই একটা শ্রেণী মানে এখানে 4টা শ্রেণী আছে, 1 2 3 4। এই 4টা শ্রেণী, প্রত্যেকটা শ্রেণীতে এই শ্রেণীটার ছোট সংখ্যাটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা। প্রত্যেক শ্রেণীতে এরকম নিম্ন সীমা আর উচ্চ সীমা আছে। তাহলে নিম্ন সীমা এবং উচ্চ সীমার সমষ্টি বের করবা। সহজ কথায় যদি বলতে চাই, তাহলে 41 আর 55 যোগ করবা। যোগ করলে কত হয়? 5 আর 1 6, 5 আর 4 9, 96। যোগ করে যে ফল পাবা সেই ফলকে 2 দিয়ে ভাগ করবা, মধ্যক মানে মাঝখানে সংখ্যাটা বের করবা। ওকে, তার মানে 96 হবে। এ দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 96। ঠিক এরকম প্রত্যেকটার সাথে এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করবা, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করবা, 2 দ্বারা ভাগ করবা, এগুলো যোগ করে যা হয় সেই ফলকে। তাহলে কত হয় আমরা এগুলো লিখে ফেলি, এগুলোর জন্য আমি ভিডিওতে টাইম নষ্ট করলাম না, এগুলো আমি করে দিলাম। তো লিখে ফেললাম, দেখো 41 আর 55 যোগ করলে হয় 96 ভাগ 2 48, 56 আর 70 যোগ করলে হয় যা ভাগ 2 63। এরকম সবগুলো লিখে ফেললাম। এখন আমাদের কাজ কি? যে এই ঘরটা ফিল আপ করবো আমরা এফআই এক্সআই, তার মানে হচ্ছে এফআই আর এক্সআই এর মধ্যে যে সংখ্যাগুলো পেয়েছি সেগুলো গুণ করব, অর্থাৎ 48 গুণ 6 যত হয় তত এখানে লিখতে হবে। যেমন 8কে 6 দিয়ে গুণ করলে তোমরা ক্যালকুলেটরে করতে পারো। 6টা 48-এর 8 নামে, হাতে থাকে 4, 424 আর 4 28, 288 বা 88। এই 63কে 10 দিয়ে গুণ করলে 630। এরকম সবগুলো গুণ করে লিখব, এইটার এটা গুণ করে লিখব, তাহলে কত হয় সেটা গুণ করে লিখে ফেলি আমরা। ওকে, তো তোমরা খেয়াল করো, 48 আর 6 গুণ করলে 228 হয়, 63 আর 10 630, 78 আর 20 গুণ করলে 1560, 93 আর 4 গুণ করলে 372। এবার এটার মানে কি মনে আছে তোমাদের? সামেশন এফআই এক্সআই মানে হচ্ছে এই এফআই এক্সআই সংখ্যাগুলোর সমষ্টি। তাহলে এগুলো সমষ্টি করলাম, আমি হাতে হাতে করেছি, রাফ করে করেছি।
ক্যালকুলেটর নেই, মোবাইল আমার এখানে ব্যবহৃত হচ্ছে। সেক্ষেত্রে আমি রাফ করেছি বলে এটা করে ফেললাম আমি একাই। তো দেখো জাস্ট এগুলো যোগ করবা, যোগ করলে কত হয় 2850 হয়, আর এখানে হল n। এখন দেখো গড়ের যে সূত্র ছিল, সারণী থেকে গড়ের সূত্র তোমাদেরকে আমি আবার একটু দেখাই। এই যে সারণী হতে গড় সামেশন fi(xi/n) একক। তাহলে এই সারণী হতে আমরা গড় নিয়ে নেব, এটা একটা সারণী ছিল, এটা গড় করছি। সূত্রটা কি? fi(xi/n) একক। তার মানে fi(xi) এর মান পাইলাম আমরা, সামেশন fi(xi) এর মান পেলাম 2850 ভাগ n মানে হচ্ছে 40, একক হচ্ছে নম্বর। নম্বর কিভাবে পেলাম আমরা? দেখো প্রশ্নটা দেখো, তোমরা প্রশ্ন দেখলেই পরে বুঝবা। এই যে অষ্টম শ্রেণীর 40 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর গণসংখ্যা নম্বর এর গণসংখ্যা নিবেশন সারণী নিচে দেওয়া হলো। তাহলে এই যেগুলো আছে এগুলো নম্বর। সো আমাদের এখানে একক হবে নম্বর। যদি টাকা হইতো তাহলে টাকা লিখতাম, নম্বর। ওকে, তাহলে এটাও আমি রাফ করে নিয়েছি, রাফ করলে পরে এভাবে আসে। তাহলে কত হয়? 71.25 নম্বর। গড়ে তারা 71.25 নম্বর পেয়েছে। তাহলে এই হলো সারণী হতে গড় নির্ণয়। কী কাজ করলাম আমরা? 4টা ঘর করতে হয়, তোমরা জানো। 2টা ঘর দেয়া থাকে, শ্রেণীর ব্যাপ্তের গণসংখ্যা দেয়া ছিল, শ্রেণীর মধ্যমান এবং fi(xi) এই 2টা ঘর করতে হয়েছে আমাদের। গণসংখ্যাকে fi ধরবো, শ্রেণীর মধ্যমানকে xi ধরবো, আর বের করার সিস্টেমটা তোমরা জানোই যে এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলে পরে মধ্যমানটা পেয়ে যাব, আর এগুলো গুণ করলে পরে এটা পাবো, আর এগুলো যোগ করব, এবার সূত্রটা ব্যবহার করব। এই সারণী হতে বেশ কয়েকটা অঙ্ক তোমাদের আছে। এই অঙ্কটা যদি তোমরা শিখে যাও সারণী হতে গড় নির্ণয় করার জন্য, আমি দেখি কোন কোন অঙ্কগুলো তোমাদের এই অঙ্কের সাথে রিলেটেড বইয়ের, সেই অঙ্কগুলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা। আমি বলে দিচ্ছি কোনগুলো। হ্যাঁ, তোমরা দেখো এই যে 10 নম্বর অঙ্কটা আছে, 10 নম্বর অঙ্কটা এখানে বলছে যে নিচে সারণী দেওয়া হলো, এর গড় মান নির্ণয় করো। গড় চেয়েছে, এটার সারণী আছে, গড় বের করতে পারবা তোমরা আশা করি, যে অঙ্কটা আমরা এখন করলাম। সো এই 10 নম্বর অঙ্কটা তোমরা এভাবে করতে পারতেছো। 10, তারপর হচ্ছে উৎপত্তি সময়ের গড়, হ্যাঁ এটারও গড় বের করতে পারবা তোমরা। 13, তাহলে 10, 13 কত করতে পারতেছো দেখো। এখানেও এটার গড় বের করতে বলছে। দেখো শ্রমিকদের মাসিক মজুরির গড় কত, তার মানে এই গড়টাও তোমরা বের করতে পারবা। তাহলে 10, 13, আমি একটু লিখি এখানে যাতে তোমরা পরবর্তীতে বুঝতে পারো। 10, 13 আর কত দেখলাম আমরা? 14 গড় করতে পারবা। তারপর হচ্ছে 16 নম্বরের গড় করতে পারবা, 16 খ নাম্বারটা করতে পারবা। 16 খ গড়, 16 খ করতে পারবা। এরপরে গড় আছে তোমার 20 নম্বরের যে গড়টা আছে, এই যে খ নাম্বার প্রদত্ত সারণী থেকে গড় নির্ণয় করো, এটাও তোমরা করতে পারবা 20। তারপর হচ্ছে এই গড়গুলো তোমরা করতে পারবা। হ্যাঁ, তাহলে দেখো অনেকগুলো অঙ্ক শেষ হয়ে যাচ্ছে আমাদের। গড়ের যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো শেষ হয়ে যাচ্ছে। সারণী থেকে তোমরা গড় সরাসরি বের করতে পারবে এই অঙ্কটা থেকে, এই অঙ্কটা সিস্টেমে। এখানে এই উদাহরণটাও আমার নিয়মে তোমরা করতে পারবা। উদাহরণ কত এটা? উদাহরণ 5। হ্যাঁ, উদাহরণ 5-এর গড়টাও তোমরা করতে পারবা। বই অন্যভাবে করছে, ওটা করুক, সমস্যা নেই। উদাহরণ 5-এর গড় করতে পারবা। তারপর উদাহরণ 4-এ কি আছে? উদাহরণ 4, আচ্ছা ওইটা অন্য অঙ্ক। তো যাই হোক, এই অঙ্কগুলো তোমরা শেষ করতে পারবা এই পদ্ধতিটা শিখলে। আমি আবার বলছি 13, 10, 13, 14, 16, 20, উদাহরণ 5, বেশ কয়েকটা অঙ্ক, 1, 2, 3, 4, 5, 6, আর এখন আমি একটা করলাম। এই 60টা অঙ্কের গড় তোমরা এই পদ্ধতিতে করতে পারবা। তাহলে এই অঙ্কগুলোও তোমরা শিখে ফেলো। একই নিয়ম বলে করবা না তা না, আসলে একই নিয়মে হইলেও অঙ্ক বেশি দেওয়ার কারণ কি, অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, তোমাদের মেধা বৃদ্ধি পাবে এবং শার্প হবে। এই অঙ্ক নিয়ে তোমাদের দক্ষতা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে একই নিয়মের অঙ্ক অনেকগুলো দেওয়া হয়, সেক্ষেত্রে একই নিয়ম বলে তুমি করবা না, ফেলে রাখবে এটা না। এমনি তো অবসর সময় থাকে, স্কুলের সময় দেয় হয় না, সেই সময়টাও তো তোমরা বাসায় থাকতে পারো। সো অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্কই প্র্যাকটিস করবে, আমি আশা করব তোমাদের কাছ থেকে এটা। তো যাই হোক, আমরা খ নাম্বার অঙ্কর সমাধান করলাম।
দুইটা অঙ্ক সম্পন্ন করলাম। দুইটা অঙ্ক মানেই তো অনেকগুলো অঙ্ক হয়ে গেছে আমাদের সমাধান করা। এবার আমরা গ নাম্বার অঙ্কটা যাব। গ নাম্বার প্রশ্নটা কী ছিল? উপাত্তগুলোর আয়তলেখ আঁকো। এটা একটা আয়তলেখ আঁকতে হবে। আয়তলেখ আঁকার জন্য এই সারণীর যে উপাত্তগুলো আছে তার থেকে আয়তলেখ আঁকতে বলা হয়েছে। তো সারণীতে আয়তলেখ আঁকার জন্য তোমরা জানো যে ক্লাস 7-এ শিখেছিলা। যদি কেউ ফাঁকি দিয়ে থাকো, এখন আর ফাঁকি দেওয়ার সুযোগ নেই, শিখে নাও ভালো করে। সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নামে একটা সারণী তৈরি করতে হয়। অবিচ্ছিন্ন শ্রেণীসীমার সারণী কেন করতে হয়, কখন করতে হয় সেটা বুঝে নাও। দেখো এখানে 41 থেকে 55, হ্যাঁ এই হলো 41 থেকে 55, আবার 56 থেকে শুরু হয়েছে। আমি আয়তলেখটা তোমাদের একটা ছক দেখাতে চাই। ছকটা যদি দেখো এরকম হয়, তোমাদের আয়তলেখটা তোমরা জানো। ধরো এটা আমার একটা গ্রাফ পেজ, হ্যাঁ এই তাহলে ধরো 41 থেকে 55 আছে আমাদের সংখ্যা, এখানে আছে, এখান থেকে শুরু করলাম আমি 41 থেকে 55 এই পর্যন্ত। হ্যাঁ এইটার জন্য ধরো একটা আয়তলেখ হলো। এটা দেখতে আয়তের মতো বলে এটা লেখ, এই লেখ মানে চিত্র, আর আয়তের মতো চিত্র বলে এটা আয়তলেখ বলা হয়। আচ্ছা এটা করলাম 41 থেকে 55, তারপরে কত 56 থেকে 70। তাহলে এইটা যদি 55 হয়, 41 থেকে 55 এটা হয় 56 কি এখান থেকে না, এটা তো 55, 56 একটু ফাঁকে হবে না, এই 56 থেকে 70 ধরো এটা হলো। তাহলে এই যে বিচ্ছিন্ন হয়ে গেল এই আয়তলেখটা, এই আয়তলেখ থেকে এখানে সেপারেট হয়ে গেল, মাঝখানে ফাঁকা হয়ে গেল, এই ফাঁকাটা হতে পারবে না। আয়তলেখ অঙ্কনের জন্য তোমাকে এই বিচ্ছিন্ন হতে পারবে না, এটা লাগোয়া হয়ে হতে হবে। অর্থাৎ একটা যেখানে হয়েছে ঠিক এইটার সাথে আর একটা উঠতে হবে, এরকম এরকম হতে হবে আয়তলেখের চিত্রগুলো তোমার, একটা স্বাদ থেকে আর একটা উঠতে হবে, ফাঁকা হতে পারবে না মাঝখানে। আর এই ফাঁকাটা বন্ধ করার জন্য যখন এরকম বিচ্ছিন্ন চলক থাকবে, বিচ্ছিন্ন কখন বুঝবো, 41 থেকে 55, এখানে যদি 55 থেকে শুরু হইতো আবার, তার মানে সেটার জন্য আর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগতো না। যেহেতু এখানে 55 থেকে শুরু হয় না, 56 থেকে শুরু হয়েছে, তার মানে এইটার জন্য অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নামে একটা সারণী প্রথমে করে নিতে হবে। দেখো তাহলে কী লাগবে, এখানে শ্রেণীব্যাপ্তি একটা লাগবে, গণসংখ্যা লাগবে, আর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তিনটা ঘর লিখে পাশাপাশি তিনটা ঘর, আর উপর নিচে তোমার এখানে 4টা শ্রেণী আছে, 1 2 3 4টা শ্রেণী, আর নামের জন্য একটা 5টা, তার মানে উপর নিচে 5টা, পাশাপাশি হলো 3টা ঘর নিয়ে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নামে একটা সারণী তৈরি করতে হবে। আর ছক কাগজ মানে গ্রাফ পেজে তোমাদের আয়তলেখ আঁকতে হবে। গ্রাফ পেজ যদি না থাকে সংগ্রহ করে নিয়ে নাও, তারপর অঙ্ক শুরু করো। ওকে, তাহলে গ নাম্বার অঙ্ক করতে যাচ্ছি। উপাত্তগুলো আয়তলেখ আঁকো। এই প্রশ্নের সমাধানের জন্য তোমাদেরকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নামে একটা সারণী করতে হবে। সারণীটা আমরা করে ফেলি আগে। তো খেয়াল করো, আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমার সারণীটা তৈরি করে ফেললাম। শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা। আমি বলছিলাম যে প্রদত্ত সারণীতে যে দুইটা নাম দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, এই দুইটা ঘর হবে, আর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নামে আরেকটা ঘর হবে। তাহলে এই দুইটা নাম তো দেয়াই ছিল, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, সেই দুইটা নাম লিখলাম, আর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নামের ঘরটা আমি মাঝখানে দিলাম। আচ্ছা এই ছকটা তৈরি করলাম। এগুলো 41 থেকে 55, 56 থেকে 70, এগুলো দেখে দেখে কপি করছি আমি, প্রশ্ন দেখে দেখে। তোমাদের কাছে প্রশ্ন তোলা আছে নিশ্চয়ই, সেই প্রশ্ন দেখে তোমরা এগুলো দেখে দেখে লিখবা। আচ্ছা এরপরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এই ছকটা, এই ঘরটা পূরণ করতে হবে। এই ঘরটা পূরণ করার সিস্টেমটা কি তোমরা শিখে নাও। আমি বলছিলাম এখানে 4টা শ্রেণী আছে, 1 2 3 4, এই প্রত্যেকটা শ্রেণীতে একটা নিম্নসীমা আছে এবং একটা উচ্চসীমা আছে, একটা নিম্নসীমা একটা উচ্চসীমা। এখানে নিম্নসীমা 41 এবং এইটার উচ্চসীমা হচ্ছে 55, এইটা নিম্নসীমা 56, এটার উচ্চসীমা 70, ঠিক এরকম। তাহলে দেখো নিম্নসীমা থেকে 0.5 পেছনে যাবা, তার মানে এটা যদি 41 হয়, 0.5 মাইনাস করলে কত হয়, 40.5 হয় বলো। তার মানে নিম্নসীমা থেকে 0.5 পেছনে গেলাম, আর উচ্চসীমা থেকে 0.5 সামনে যাবা, তাহলে কত হয়, 55.5। আবার বললাম, নিম্নসীমা থেকে 0.5 মাইনাস করবা, উচ্চসীমার সাথে 0.5 প্লাস করবা। ওকে, তাহলে এখানে কত হয় বলো তো, 55.5, আর এখানে হয় 70.5। এখানে কত হয়, 70.5, এখানে দেখো 85.5। খেয়াল করছো তোমরা, এইখানে যেটা শেষ হয় এইখানে সেটা শুরু হয়, এখানে যেটা শেষ হয়েছে এখানে সেটা শুরু হয়েছে, এটাই সিস্টেম। আচ্ছা তারপরে এইখানে কত হবে তাহলে বলো তো, 85.5, ওইটা শেষ হয়েছে এটা শুরু এখানে, আর এখানে হবে 100.5। এই হলো সারণীটি পূরণ হয়ে গেল।
এই সারণীতে যে সংখ্যাগুলো পেলাম সেইগুলো আমরা গ্রাফ পেজে করব। আচ্ছা, তাহলে গ্রাফ পেজ দরকার এখন আমাদের। ধরো এটা আমার একটা গ্রাফ পেজ, গ্রাফ পেজ আমার কাছে নাই। ধরো এটা আমার একটা গ্রাফ পেজ আমি তৈরি করে নিলাম। এখানে এটা আয়তাকার হয়, হ্যাঁ, এটা লম্ব হয়, খাড়া হয়, তোমরা জানো, এভাবে দাগ দিবা, এভাবে দাগ দিবা। গ্রাফ পেজের এই দিকে লিখতে হয় গণসংখ্যা। দেখো এই অক্ষটা, আনুভূমিক যে অক্ষটা আছে, এটাকে বলা হয় এক্স অক্ষ, আর এটাকে বলা হয় ওয়াই অক্ষ। এক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর ও ওয়াই অক্ষে, মানে ওয়াই অক্ষে গণসংখ্যা দেখানো হয়। এর ব্যতিক্রম কিছু করা যাবে না। এখানে ওয়াই দেওয়া যাবে না, এখানে এক্স দেওয়াই লাগবে। এখানে এক্স দেওয়া যাবে না, ওয়াই দিতে হবে। তার মানে হচ্ছে ছকটা এভাবে তোমরা প্রথমে তৈরি করবে। এখানে একটু স্পেস রেখে দিবা যাতে পরে লেখাটা লিখতে পারো। এবার আসো, এইখান থেকে আমরা শুরু করব। তাহলে আমাদের যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, সেখানে প্রথম সংখ্যাটা কত ছিল? 40.5। তাহলে এইটা আমরা 40.5 লিখব। এই এই ঘরটা বরাবর যে কোনো একটা মোটা দাগে এই দাগটা দিবা। এবার এইখানে আর একটা মোটা দাগ, 5 ঘর, হ্যাঁ, এখানে দেখো, গুণে দেখো তোমাদের গ্রাফ পেজে 1 2 3 4 এরকম 5 ঘর আছে। 5 ঘর পর আর একটা ফোঁটা দিবা, সেখানে আর একটা সংখ্যা লিখবা, কত? 55.5। তো দেখো এভাবে লিখে ফেললাম আমরা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমার যতগুলো সংখ্যা আছে সবগুলো লিখে ফেললাম। আর গণসংখ্যা বরাবর এভাবে দেখো 5 10 15 20 প্রতি 5 ঘরকে 5 ঘর পরপর এরকম সংখ্যাগুলো লিখে দিলাম। এখান থেকে গুণে দেখো এই পর্যন্ত 5 আছে, তারপরে 10 15 20 25। আমাদের সর্বোচ্চ কত আছে? এখানে সর্বোচ্চ আছে 20। আমরা সর্বোচ্চ 20 থেকে আরেকটু বেশি দিয়ে রাখলাম, 25 পর্যন্ত দিয়ে রাখলাম। আর এদিকে প্রথম গণসংখ্যা কত? এদিকে গণসংখ্যা দেখাবো, তোমরা দেখতেই পাচ্ছ যে এদিকে গণসংখ্যা প্রথমে কত আছে? 6। তাহলে এখান থেকে গুণে 6 পর্যন্ত যাবে। এই যদি 5 হয় আমাদের, সোজা স্ট্রেইট, হ্যাঁ, 5 থেকে একটু বেশি, 6, এই। আচ্ছা, তারপরেরটা কত গণসংখ্যা? 10। 10 বরাবর আমি হাত দিয়ে গেছি বলে দেখতে একটা ছোট বড় হচ্ছে, মানে এদিকে একটা মোটা হচ্ছে, একটা চিকন হচ্ছে, এরকম হবে না, তোমাদের সবগুলো দেখতে একই রকম হবে। 10, 10-এর পরে 20, 20-এর পরে 4। আমি এগুলো এঁকে ফেলি এখান থেকে, অর্থাৎ এইখান থেকে শুরু করেই একেবারে 20 পর্যন্ত যাবা। এই 20 সোজা যে এখান থেকে এদিকে সোজা উঠবা, এই। তারপরে হচ্ছে 4, গুণে দেখো এই 5 থেকে 1 কম, তার মানে 4 এখানে হবে মেবি, এই হচ্ছে 4, হ্যাঁ, এটা ফোঁটা মনে করো 4। তাহলে এই হলো তোমার আয়তলেখ, অর্থাৎ যেখানে এটা শেষ হবে সেটা শুরু থেকে হবে, এখান থেকে আবার সেটা শুরু হবে। যাই হোক, 4টা শ্রেণীর জন্য 4টা আয়তলেখ হয়। আর এখানে আমরা 40.5 থেকে শুরু করেছি, আর এটা আসলে শূন্য, এখানে শূন্য থাকে স্থানীয় মান। এটা শূন্য থাকলে পরে এই শূন্য থেকে এখানে এই সংখ্যাগুলো আসে, এটা বোঝানোর জন্য, বিদ্যমান বোঝানোর জন্য আমরা একটা ভাঙা চিহ্ন ব্যবহার করব। এটা জরুরি, লাগবেই দেওয়া। আচ্ছা, তাহলে কি হলো? আমরা কি করলাম? এদিকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দেখালাম, এদিকে গণসংখ্যা দেখালাম, আর এখানে ভাঙা চিহ্ন দিলাম। আর এখানে প্রতি এক ঘরের মান 1 ধরেছি, 5 ঘরের জন্য 5 নিয়েছি, হ্যাঁ। আর এদিকে প্রতি ঘরের মান কত ধরেছি আমরা? দেখো এই যে শ্রেণী ব্যবধান আছে, এখানে 41 থেকে 55, এখানে ব্যবধান কত বলতে পারবে তোমরা? 41 থেকে গুণবা 41, এটা গুণবা কিন্তু 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55। বলো তো কত? 3 4 12, আর এই হলো 3 15, অর্থাৎ শ্রেণী ব্যবধান 15। এইখানে আমাদের ঘর আছে 5টা, হ্যাঁ। 5 ঘরের মধ্যে আমরা নিচে ব্যবধান 15, তার মানে প্রতি ঘরের মান কত ধরছি? 15কে 5 দিয়ে ভাগ কর, তাহলে প্রতি ঘরের মান কত ধরছি আমরা? 3। অর্থাৎ ব্যবধান যদি 15 হয়, প্রতি ঘরের মান 3। ব্যবধান যদি 10 হয়, প্রতি ঘরের মান 10। ব্যবধান যদি 5 হইতো, শ্রেণী ব্যবধান, এখানে যদি শ্রেণী ব্যবধান 5 হইতো, তাহলে প্রতি ঘরের মান আমরা 1 ধরতাম। ঠিক আছে? এবার তোমাদের কাজ কি? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করবা, তারপরে গ্রাফ পেজটা এঁকে এখানে পিন আপ করে দিবা। দেন এইটার একটা বিবরণ দিতে হবে, অবশ্যই বিবরণ দিতে হবে। বিবরণ না চাইলেও দিতে হবে, 4 মার্কের জন্য এটা দিতেই হবে। ঠিক আছে? বিবরণ সহ অনেক সময় বলে দেয়, অনেক সময় বলে না, আর না বললেও তোমাদের বিবরণ দিতে হবে। 3টা বাক্য জাস্ট,
এদিকে আমরা কি দেখাইছি, এদিকে কি দেখাইছি, এক বাক্য। এদিকে প্রতি ঘরের মান কত ধরছে, এদিকে প্রতি ঘরের মান কি কত ধরছে, এটা বলবো, দুইটা বাক্য। আর এই ভাঙা চিহ্নের ব্যাপারে একটা বিবরণ দেব। এই তিনটা বাক্যে আমরা বিবরণ শেষ করব। ওকে, তাই বিবরণটা কি হবে দেখো, আমরা লিখতেছি। হ্যাঁ, আমি বিবরণটা লিখে ফেললাম। দেখো তোমরা এই বিবরণটা লিখবে, এটা না লিখলে নয়। প্রথমে লিখতে হবে কি, ছক কাগজে ও এক্স এবং ও ওয়াই অক্ষে যথাক্রমে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা দেখানো হয়েছে। দেখো আমি আবারও তোমাদেরকে দেখাই। ও এক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ও ওয়াই অক্ষে গণসংখ্যা দেখানো হয়েছে, সেটার ব্যাপারে একটা বাক্য লিখলাম। এবার ও এক্স এবং ও ওয়াই অক্ষের প্রতি ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে যথাক্রমে 3 একক ও 1 একক ধরে আয়তলেখ আঁকা হয়েছে। লেখ কিন্তু অনেক রকম হয়, এটা যে আয়তলেখ সেটার উল্লেখ করতে হবে। আচ্ছা, যাই হোক, ও এক্স অক্ষে প্রতি ঘরের মান কত ধরেছিলাম আমরা, মনে আছে তোমাদের? এখানে শ্রেণী ব্যবধান 15 ছিল বলে প্রতি ঘরের মান আমরা 3 ধরেছিলাম। আর ও ওয়াই অক্ষে প্রতি ঘরের মান 1 ধরে হয়েছে, ধরে আয়তলেখ আঁকা হয়েছে, সেটা একটা বর্ণনা দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে 0 থেকে 40.5। 40.5 মানে হচ্ছে এই যে সংখ্যাটা, প্রথম সংখ্যাটা এটা। 0 থেকে 40.5 পর্যন্ত সংখ্যাগুলো বিদ্যমান বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে, এতটুকু বিবরণ দিলেই হয়ে যাবে। তাহলে আরও একটা অঙ্ক আমরা শেষ করলাম, অনেক সময় নিয়েছে অঙ্কটা বোঝানোর জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসলে তোমাদের সময়টা আসলে লেকচারে এত কথা বলার কারণ হচ্ছে, যেহেতু আই কন্ট্যাক্ট নাই তোমাদের সাথে আমার, সেক্ষেত্রে হয়তো বুঝতে তোমাদের একটু প্রবলেম হতে পারে। সেই জন্য আমি ডিটেইলে আলোচনা করে বুঝাইছি, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। ওকে, এরপরে আমরা আরেকটা অঙ্ক করব, গ নাম্বার অঙ্কটা। গ নাম্বার অঙ্কটা শেষ করলাম, ঘ নাম্বার করব। উপত্যগুলোর পাইচিত্র আঁকো। পরিসংখ্যানে পাইচিত্র নামে একটা চিত্র আছে, সেটা আঁকতে হয় বৃত্তের মতো দেখতে, বৃত্তলেখ এটা আসলে। পাইচিত্র একটা বৃত্তলেখ। পাইচিত্র আঁকার জন্য আমাদেরকে একটু কাজ করে নিতে হবে আগে। যেমন গণসংখ্যা মানে হয়েছে ছাত্রছাত্রীর সংখ্যা আসলে, হ্যাঁ, কতজন শিক্ষার্থী। তো খেয়াল করো তোমরা, পাইচিত্র আঁকার জন্য বৃত্তের মধ্যে পাইচিত্র, বৃত্তলেখ। পাইচিত্র হচ্ছে বৃত্তলেখ। ধরো এই একটা বৃত্ত, সাপোজ এটা একটা বৃত্ত। এই বৃত্তের কেন্দ্রবিন্দুতে সৃষ্ট কোণ 360 ডিগ্রি। আর একটু স্পষ্ট হবে, দেখো, ধরো এইখানে আর এখানে দুইটা সরলরেখা আঁকলাম। এটা যদি লম্ব হয় 90 ডিগ্রি, এটা 90, টোটাল এখানে 180, এখানে 180, টোটাল হলো কত? 180 180 360। মানে বৃত্তের কেন্দ্রবিন্দুতে সৃষ্ট কোণ 360 ডিগ্রি হয়। আর এই বৃত্তের ভেতরেই, হ্যাঁ, পাইচিত্রের এরকম আঁকা হয়, এরকম পাইচিত্র আঁকা হয় বৃত্তের ভিতরে, কেন্দ্রের ভিতরে। এখন এই বৃত্ত কেন্দ্রিক বলে টোটাল শিক্ষার্থী যারা আছে তাদের জন্য সৃষ্ট কোণ হয় 360 ডিগ্রি, টোটাল শিক্ষার্থীর জন্য, অর্থাৎ গণসংখ্যার জন্য। গণসংখ্যা শ্রমিক হতে পারে, শিক্ষার্থী হতে পারে, হ্যাঁ, বা কোনো মানুষ হতে পারে, সোজা কথা। দেখো এইখানে আমরা শিক্ষার্থী ধরে নেব, কারণ হচ্ছে এখানে বলে দিয়েছে শিক্ষার্থীর জন্য প্রাপ্ত নম্বরের পরে এটা। গণসংখ্যা হচ্ছে আসলে শিক্ষার্থীর সংখ্যা। তো শিক্ষার্থী এখানে কতজন আছে আমরা গুণে দেখছিলাম 40 জন, আর এখানেও দেখি 40 জন বলা আছে। তার মানে 40 জন শিক্ষার্থীর জন্য কোণ হবে টোটালে 360 ডিগ্রি। ওকে, তাহলে 6 জন শিক্ষার্থীর জন্য কোণ হবে কত ডিগ্রি, সেটা পাইচিত্রে আঁকবো আমরা বৃত্তের মধ্যে। 10 জন শিক্ষার্থীর জন্য কোণ কত ডিগ্রি, 20 জনের জন্য কত, 4 জনের জন্য কত, এভাবে আমরা বের করব। তাহলে এটা আমাদের অঙ্কের মধ্যেই সমাধান করে দেখাতে হবে। তাহলে কিভাবে লিখবো আমরা ঘ নাম্বারটা? কিছু কথা আমি লিখে নেই আগেই। সেটা হচ্ছে, আমরা জানি বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণ 360 ডিগ্রি, এটা লিখবো আমরা। তো খেয়াল করো তোমরা, বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণ 360 ডিগ্রি। তাহলে 40 জন শিক্ষার্থী ছিল বলে 40 জন শিক্ষার্থীর জন্য কোণ হবে 360 ডিগ্রি। একজন শিক্ষার্থীর জন্য কোণ হবে কম, 360/40। 6 জন শিক্ষার্থী, 6 জন পেলাম কোথায়? ওই যে প্রথম গণসংখ্যা 6 জন ছিল, 6 জন শিক্ষার্থীর জন্য কত কোণ হবে সেটা আমরা বের করে নিলাম। অনুরূপভাবে 10 জনেরটা বের করব আমরা, 20 জনেরটা বের করব, 4 জনেরটা বের করব।
তাহলে এখন প্রত্যেক শিক্ষার্থীর জন্যই যদি এরকম বের করতে হয় 6 জন 10 জন 20 জন 4 জন, তাহলে অঙ্ক অনেক বড় হয়ে যাবে। সেই জন্য এখান থেকে একটা থিঙ্ক আমরা নিয়ে নিব, সেটা হচ্ছে দেখো 6 জন শিক্ষার্থীর জন্য যখন কোণ বের করেছি তখন কি কি সংখ্যা উপরে গেছে আর কি সংখ্যা নিচে গেছে। 40 সবসময় নিচে যাচ্ছে, নিচে যাবে, আর 360 সবসময় উপরে যাবে। 6 জন বলে 6 উপরে, 20 জন হলে 20 উপরে, এরকম এই টেন্ডেন্সিতে আমরা পরবর্তী গণসংখ্যাগুলো বের করে নিব। আর এখানে এটা হিসাবটা ক্যালকুলেশন করবা, 360 গুণ 6 ক্যালকুলেটর করবা, যে ফল আসবে তাকে 40 দ্বারা ভাগ করবা, তাহলে 54 ডিগ্রি আমরা পেয়ে যাব। হ্যাঁ, এভাবে করবা। তাহলে অন্যগুলো আমরা করে নেই এভাবে। তো খেয়াল করো তোমরা, অনুরূপভাবে 10 জন শিক্ষার্থীর জন্য কোণ হবে 90 ডিগ্রি, 20 জন শিক্ষার্থীর জন্য কোণ হবে 180 ডিগ্রি, 4 জন শিক্ষার্থীর জন্য কোণ হবে 36 ডিগ্রি। তাহলে 54, 90, 180 আর 36 এই ডিগ্রি মানগুলো আমরা যা পাইলাম সেগুলো কি লিখব? এখন প্রাপ্ত ডিগ্রি মানগুলো 360 ডিগ্রির অংশ হিসেবে আঁকা হলো, যা নির্ণয় পাইচিত্র। এবার আমরা একটা বৃত্ত আঁকব। তো প্রথমেই দেখো বৃত্তটা আঁকলাম। বৃত্তটার ভেতরে প্রথমে আমি এই 10 জন শিক্ষার্থীর জন্য যে 90 ডিগ্রি কোণটা আছে সেটা আঁকলাম। এইটা এখানে আঁকলে পরে সুবিধা হবে আমার জন্য, দেখতে মানে বোঝাতে সুবিধা হবে। প্রথমে ছিল 54 ডিগ্রি, 54 ডিগ্রিটা তোমরা এই পাশে আঁকবা। ধরো যে কোনো জায়গায় আঁকলা, তোমাদের কাছে তো চাঁদা আছে, আমাদের কাছে তো এরকম, আমার কাছে তো এরকম চাঁদা টাদা কিছু নাই, সেক্ষেত্রে ধরো 54 ডিগ্রিটা তোমরা আঁকবা। আমি সুবিধার জন্য ডিগ্রি মানগুলো আমি এখানে এঁকে দিলাম। এটা 180 ডিগ্রি হবে এইভাবে, আর এটা 90 ডিগ্রি, আর 54 ডিগ্রিটা এখানে, আর 36 ডিগ্রি। ধরো 54 ডিগ্রি এখান থেকে এই পর্যন্ত। তোমরা চাঁদার কেন্দ্রবিন্দু এখানে ধরবা, আর এদিকে 0 বরাবর, আর এখান থেকে এদিকে যে তোমরা 54 ডিগ্রি বরাবর ফোঁটা দিয়ে দেন এগুলো যোগ করে দিবা। তাহলে 54 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর এটা 180 ডিগ্রি, আর এটা 36 ডিগ্রি আমি আঁকলাম, চাঁদার সাহায্যে আঁকবা তোমরা। তো দেখো এই যে 54, 90, 180, 36 ডিগ্রি আঁকলাম। এখন এইখানে নিচে লিখবা পাইচিত্র। ওকে, এখন এই ছকের ভিতরে একটা লেখা লিখতে হবে। লেখাটা অনেক সময় কনফিউশন তৈরি হয়ে যায় তোমাদের মাঝখানে, সেক্ষেত্রে তোমাদের কনফিউশন দূর করে দিই। যদি এইখানে যা দেয়া থাকবে উপরে শ্রেণী ব্যাপ্তিতে, এইখানে উপরের ছকে অর্থাৎ গণসংখ্যার উপরের যে একটা সারণী থাকে, ওই সারণীতে যা লেখা থাকবে তোমরা তাই লিখবে। এখানে যদি থাকতো তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, রিয়াদ বা এই টাইপের, মাশরাফি, হ্যাঁ, যদি নাম লেখা থাকতো তাহলে তোমরা নামগুলো লিখবা, যদি সংখ্যা লেখা থাকে তাহলে সংখ্যাগুলো লিখবা। অর্থাৎ এই ঘরটাতে, হ্যাঁ, উপরের এই ঘরটাতে যা লেখা থাকবে তোমরা সেটা লিখবা। তাহলে এই 6 কত ছিল? 54 ডিগ্রি, তাই না? তো 54 ডিগ্রি নিয়ে আসছি আমরা কোনটা, এইটা আসছে 54 ডিগ্রি। হ্যাঁ, তার মানে ওইটা ছিল শ্রেণী ব্যবধানে ওইখানে কত ছিল উপরের লাইনে? উপর লাইনে ছিল 41 থেকে 55। এই যে দেখো 41 থেকে 55 ছিল উপরের লাইনে 6 জনের জন্য। 41 থেকে 55 আমরা লিখে দেবো এখানে। তাহলে 41 থেকে 55, হ্যাঁ, এটার জন্য কত ডিগ্রি এখানে? ডিগ্রি মানটা তোমরা চাইলে লিখে দিতে পারো, না লিখলে সমস্যা নেই। হ্যাঁ, ডিগ্রি মানটা লিখতে পারো চাইলে। এইটা কত ছিল? 20 মেবি, না? দেখি কত ছিল, আমার মনে থাকে না, তোমরা জানো। 10, 10-এর জন্য ছিল 56 থেকে 70, 20 আর ওটা 4। হ্যাঁ, তাহলে 56 থেকে 70। তো 56 থেকে 70-এর জন্য ছিল 90 ডিগ্রি, 56 থেকে 70, 71 থেকে 75, 86 থেকে 100, এভাবে ডিগ্রি মানটাও তোমরা চাইলে লিখে দিতে পারো। প্রথমটা কত ছিল মনে আছে তোমাদের? 54 ডিগ্রি, এটা ছিল 90 ডিগ্রি, আর এটা ছিল 180 ডিগ্রি, আর এটা ছিল 36 ডিগ্রি। এইটা লিখে দিবা। দিলে এই ডিগ্রি মানটা না লিখলেও চলবে, সমস্যা নেই। নিচে লিখে দেবা পাইচিত্র, আর এটা পেন্সিল দিয়ে আঁকবা। ভিতরে যে দাগগুলো আছে এগুলো পেন্সিল দিয়ে দিবা, ভিতরে যে লেখাগুলো আছে এগুলো পেন্সিল দিয়ে লিখবা। ওকে, তাহলে পাইচিত্র হয়ে গেল, আর কোনো কিছু লিখতে হবে না। জাস্ট এটা বের করে, ডিগ্রি মানটা বের করে দেন সেটা 360 ডিগ্রির অংশ হিসাবে দেখিয়ে দেওয়ার নামই হচ্ছে পাইচিত্রের প্রদর্শন। তাহলে আশা করি তোমরা পাইচিত্র বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তো সেক্ষেত্রে আমাকে কমেন্টস করো, আর জানতে চাও তাহলে আমি চেষ্টা করব তোমাদেরকে কমেন্টসের মাধ্যমেই জানিয়ে দিতে। আর একটা কথা হচ্ছে, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো ভিডিওগুলো, তাহলে পরে দেখা যাবে অন্যরাও শিখতে পারবে। দেখো আমি কিন্তু ব্রড মাইন্ডের পরিচয় দিয়েছি। আমি ভিডিওগুলো একেবারে আমার রেস্ট্রিক্টেড কোনো এরিয়াতে না রেখে, কোনো ইস্যু না রেখে আমি একেবারে পাবলিকলি ফ্ল্যাশ করে দিয়েছি, যাতে সবাই শিখতে পারো। হ্যাঁ,
সেক্ষেত্রে তোমরা কারা শিখছো হ্যাঁ বা দেখছো, সেক্ষেত্রে যদি একটা লাইক আমি না পেতে পারি তাহলে আমি আগ্রহ হারিয়ে ফেলবো। আসলে আমি বেনিফিটেড কোনো কিছু না, তোমরা শিখতে পারো এটাই আমি চাই। তো সেক্ষেত্রে তোমাদের লাইক দিতে তো কষ্ট হওয়ার কথা না, শেয়ার করতে তো কষ্ট হওয়ার কথা না। হ্যাঁ, তোমাদের ফ্রেন্ড যারা আছে সবার নাম্বার আমার কাছে নাই, সবাইকে সবার ফেসবুক আইডিও আমার নেই, ফেসবুকে সবাই ফ্রেন্ড, এরকম পরিস্থিতির সৃষ্টি হবে সেটা আসলে আগে জানতামও না। সেই ক্ষেত্রে যেহেতু সিচুয়েশনটা এরকম হয়ে গেছে, সেক্ষেত্রে করার কিছু নাই। এখন চেষ্টা করব তোমাদেরকে সবাইকেই আমি আসলে পেতে চাই কোনো না কোনোভাবে মিডিয়ায়। সেক্ষেত্রে পাচ্ছি না বলে তোমরা শেয়ার করো তোমাদের ফ্রেন্ড, যে যার ফ্রেন্ডকে যদি শেয়ার করো তাহলেই পরে ব্যাপারটা সবাই আয়ত্ত করতে পারবে। হ্যাঁ, আমি চাই আমার স্টুডেন্ট যারা বিশেষ করে তারা সবাই পাক। হ্যাঁ, গণিত শিক্ষা কেন্দ্রের স্টুডেন্ট যারা বিশেষ করে তারা সবাই লেকচারগুলো পেয়ে যাক। ওকে, আচ্ছা যাই হোক, একটা সৃজনশীল করলাম, অনেক লং টাইম নিয়েছি আমি, তারপরে উদ্দেশ্য ছিল ভালোভাবে বোঝানো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো সেক্ষেত্রে কমেন্ট করে আমি বুঝিয়ে দিতে চেষ্টা করব। এবার আমরা আরেকটা সৃজনশীলে যাই, সেটা হচ্ছে 2 নাম্বার সৃজনশীলটা। এটাও নতুনত্ব আছে সম্পূর্ণ, আগের অঙ্ক থেকে সম্পূর্ণ ভিন্নতা, যেটা না শিখলেই নয়। তোমাদের জন্য 2 নম্বর সৃজনশীলটা আমি তৈরি করে রেখেছি। এখানে দেখো 2 নম্বরে দেওয়া আছে 40টি পরিবারের দৈনিক আয় টাকায় নিচে দেওয়া হলো। দৈনিক আয় টাকায় একটা হেডলাইন, আর একটা হলো গণসংখ্যা হেডলাইন। 210, 215, 220 এভাবে 5 ব্যবধান করে 250 পর্যন্ত আছে, আর গণসংখ্যাও এখানে স্পষ্ট করে দেওয়া আছে। এই সারণীর ভিত্তিতে ক নম্বর প্রশ্ন হচ্ছে সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। এটা আসলে একটা মজার অঙ্ক, ক নম্বরের জন্য দিয়েছে। প্রচুরকের ব্যাপারে ক্লাস 7-এ অনেক কথা শিখেছিল। হ্যাঁ, সারণী থেকে প্রচুরক বা আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় করার জন্য অনেক ঝামেলা শিখেছিল, অনেক বিবরণ শিখেছিল। এখানে একটু সহজ ব্যাপার আমি তোমাদেরকে আগে বলতে চাই। প্রচুরক ব্যাপারটা কী বলো তো তোমরা? যে উপাত্তগুলো সবচেয়ে বেশিবার থাকে সেই উপাত্তগুলো প্রচুরক হয়, ঠিক না? এখন বলো তো, যে উপাত্ত বেশিবার থাকে, যে উপাত্ত যতবার থাকে তার জন্য ততবার টেলিচিহ্নে দাগ দিতে হয় না? একটা সংখ্যার জন্য একটা টেলিচিহ্ন দাগ দিতে হয়, আর একটা সংখ্যার জন্য আর একটা দাগ দিতে হয়। তার মানে টেলিচিহ্নের সাংখ্যিক রূপ হচ্ছে গণসংখ্যা। তোমরা কি একমত? টেলিচিহ্নের সাংখ্যিক রূপ হচ্ছে গণসংখ্যা। তা যে সংখ্যাটা যতবার আছে ততবার তার টেলিচিহ্নে দাগ আছে, আর যতটা টেলিচিহ্নের দাগ আছে ততটা গণসংখ্যা। এখন দেখো, তা গণসংখ্যা যেটা বেশি কোনটা বলো তো? 7 সবচেয়ে বেশি, তার মানে এই 225 সংখ্যাটা সবচেয়ে বেশিবার আছে বলে এটা টেলিচিহ্ন 7 হয়েছিল, আর টেলিচিহ্নের সাংখ্যিক রূপ হয়েছে 7, এখানে গণসংখ্যা। তাহলে টেলিচিহ্ন 7টা ছিল বলে গণসংখ্যা 7 হয়েছে। এখন তার মানে হচ্ছে এই 225 এই সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে, অর্থাৎ 7 বার আছে, অন্যান্য সংখ্যাগুলো কম সংখ্যক বার আছে। তো যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকে এইগুলো তো আসলে আমাদের উপাত্ত, এগুলো টেলিচিহ্নের সাংখ্যিক রূপ। তার মানে এই 225 উপাত্তটি সবচেয়ে বেশি বার, অর্থাৎ 7 বার আছে বলে প্রচুরক হবে 225। কথা কি বুঝতে পেরেছ? তাহলে আমরা এটা লিখব কীভাবে? ক নম্বর, 2-এর ক নম্বর শুরু করতে যাচ্ছি, সারণী থেকে প্রচুরক নির্ণয়। তো বিবরণ লিখে ফেললাম। 2-এর ক নম্বর কী লিখছে আমরা জানি, যে উপাত্ত সর্বাধিকবার থাকে তার গণসংখ্যা সর্বাধিক হয়। সারণীতে 225 উপাত্তটি সর্বাধিকবার অর্থাৎ 7 বার আছে, তাই প্রচুরক হবে 225। উত্তর প্রচুরক 225। প্রচুরক সংখ্যাটি কত? প্রশ্ন ছিল প্রচুরক নির্ণয় করো সারণীতে। সারণী থেকে আমরা দেখব, উপাত্তগুলো দেখার পরে আমরা বুঝলাম যে 225 সংখ্যাটি সর্বাধিকবার আছে, তাই প্রচুরক হবে 225। ওকে, এবার খ নম্বর প্রশ্ন, সারণী থেকে গড় নির্ণয় করো। আমি বলেছিলাম যে আসলে এই অঙ্কটা নতুনত্ব আছে, নতুনত্বটা একটু দেখে নাও। আগে 1 নম্বর যে সৃজনশীলটা ছিল সেখানেও খ নম্বরে সারণী হতে গড় নির্ণয় ছিল, এখানেও সারণী হতে গড়, এখানেও সারণী হতে গড়। তাহলে পার্থক্যটা কোথায়, নতুনত্বটা কোথায়? নতুনত্বটা হচ্ছে এইখানে দেখো, শ্রেণী ব্যাপ্তি, এই যে ঘরটা ছিল এই ঘরে উপাত্তগুলোর ব্যবধান ছিল 41 থেকে 55, 56 থেকে 70, এরকম একটা ব্যবধান ছিল। কিন্তু এই উপাত্তগুলো দেখো 210, 215, 220, এইটায় কোনো ব্যবধান নাই। কি পার্থক্যটা বুঝতে পারছো? পার্থক্যটাই শুধু এখানে। সারণী থেকে গড় নির্ণয় 2 রকম হতে পারে, একটা হচ্ছে এরকম শ্রেণী ব্যবধান থাকতে পারে, আর একটা হচ্ছে শ্রেণী ব্যবধান নাও থাকতে পারে। ঠিক আছে? তো এই সারণী থেকে গড় নির্ণয় কিভাবে করতে হয়?
এই সারণী থেকে গড় নির্ণয়ের জন্য পাশাপাশি 3টা ঘর লাগে। কয়টা ঘর? 3টা। এখানে কয়টা লাগছিল মনে আছে তোমাদের? 4টা। একটা শ্রেণী ব্যাপ্তি ছিল, শ্রেণীর মধ্যমান ছিল, গণসংখ্যা ছিল, এফআই এক্সআই ছিল। আর এখানে 3টা লাগে। এখানে যেমন 2টা দেওয়া ছিল, 2টা বাড়তি লাগছে, এখানে 2টা দেওয়া আছে আর একটা বাড়তি লাগবে। দৈনিক আয় টাকায় একটা ঘর হবে, গণসংখ্যা একটা হবে, এফআই এক্সআই একটা হবে। ঘরটা আগে করি, তাহলে তোমরা স্পষ্ট হয়ে যাবে। দেখো শখটা করে ফেললাম। সারণী হতে গড় নির্ণয়, দৈনিক আয় টাকায়, গণসংখ্যা এফআই আর এফআই এক্সআই, এই 3টা ঘর। শ্রেণীর ব্যবধান যখন ছিল বলে শ্রেণীর মধ্যমান বের করছে। মধ্যমান বের করছে কীভাবে? উচ্চসীমা এবং নিম্নসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করছে। এখন উচ্চসীমা নিম্নসীমাই নাই, যোগ করব কীভাবে? আর 2 দ্বারা ভাগই করব কাকে? সেক্ষেত্রে শ্রেণীর মধ্যমান এই ঘরটা আর দরকার নাই। এখন তোমরা খেয়াল করলে দেখবা যে আগের অঙ্কটায় শ্রেণীর মধ্যমান যে ঘরটা ছিল সেইটাকে আমরা এক্সআই ধরছিলাম। আমি বোঝানোর সময় তোমরা প্রয়োজনে ভিডিওটা টেনে দেখে নাও, যে বোঝানোর সময় আমি বলেছিলাম যে গণসংখ্যা সবসময় এফআই, আর শ্রেণীর মধ্যমান এক্সআই নাও হতে পারে। শ্রেণীর মধ্যমান ঘরের অঙ্কটা নতুন অঙ্কটার ভিতরে শ্রেণীর মধ্যমান কোনো ঘরই নেই, তাহলে এক্সআই ওটাকে ধরবো কীভাবে? সো কীভাবে ধরবো এখন? তাহলে এক্সআই কোনটাকে ধরবো? এখানে যেহেতু এফআই এক্সআই দুইটাই লাগতেছে, তাহলে এই যে দৈনিক আয় টাকায় এইটাকেই আমরা এক্সআই ধরবো। কথা কি বুঝতে পারছো? গণসংখ্যা সবসময় এফআই, আর বাকি 2টা হয় শ্রেণীর মধ্যমানকে এক্সআই ধরবো, না হয় দৈনিক আয় বা টাকায় এইখানে যে প্রথম ঘরটা থাকবে ব্যবধানবিহীন সেইটাকে এক্সআই ধরবো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এফআই এক্সআই। এরপর বাকিটা হুবহু আগের মতো। এখন দৈনিক আয় টাকায় যা দেওয়া ছিল সেটা লিখবো, গণসংখ্যা যা দেওয়া ছিল সেটা লিখবো, এই দুটো গুণ করে এখানে লিখবো, দেন যোগ করে এখানে নামাবো। আর এন তো তোমরা জানো গণসংখ্যার সমষ্টি, এখানে কত হবে? 40 ছিল, 40 হবে। আর এখানে এগুলো গুণ করে, এখানে গুণ করে যে ফলগুলো পাবে সেগুলো যোগ করে যা পাবো সেটা এখানে। এবার নির্ণয় গড় লিখে, নির্ণয় গড় সমান সূত্রটা লিখবো ওই যে সামেশন এফআই এক্সআই বাই এন একক। হ্যাঁ, এগুলো কি ছিল? দৈনিক আয় টাকায় ছিল, তাহলে এখানে যে সংখ্যা আসবে সেটা টাকায় আসবে। ওকে, তাহলে কত টাকা আসবে? এত টাকা। হ্যাঁ, তাহলে এরপর উত্তর এত টাকা, এটা লিখে ফেলবো, অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা বাকি কাজটা করি। তো আমরা সমাধান করে ফেললাম। দৈনিক আয় টাকা যা আছে তাই লিখলাম, গণসংখ্যা লিখলাম, এগুলো গুণ করলাম, গুণফল যা পাইলাম সেগুলো যোগ করলাম। এবার নির্ণয় গড় টাকা এত। এখানে আসছিল 245.62, 62 কত এসেছিলো? 625 আসছিল। যেহেতু এটা 5 আসছে, 6-এর পর 2 না দিয়ে আমি 3 দিয়েছি। 3 নম্বর সংখ্যাটা যেহেতু 4-এর বেশি আসে একবার আয় দিতে হয়, তোমরা জানো। আর এখানে চাইলে তোমরা প্রায় লিখতে পারো, যেহেতু আমরা পুরোটা লিখি নেই, 3 সংখ্যা আসে দশমিকের পরে, আমরা 2 সংখ্যা লিখছি, সো প্রায় লিখতে পারো এখানে, এটা প্রায় লিখে দিবা। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম সারণী থেকে গড়। এবার আমরা গ নাম্বার অঙ্কটা করব। সারণী থেকে মধ্যক নির্ণয়ের জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, ক্রমযোজিত গণসংখ্যার সারণী করে নিতে হবে। মনে আছে 1 নম্বরে কীভাবে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করেছিলাম? সেভাবে সারণী তৈরি করে নিতে হবে। কী লিখেছে দেখো, সারণী থেকে মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণী। 3টে ঘর লাগে, এদিকে একটা ক্রমযোজিত গণসংখ্যা সারণী, আর বাকি যে 2টা দেওয়া আছে সেই 2টা। তাহলে দৈনিক আয় টাকায় একটা, গণসংখ্যা একটা, আর ক্রমযোজিত গণসংখ্যা একটা সারণী করে আমরা করে ফেলি অঙ্কটা। পাশাপাশি ঘর 3টা, আর উপর নিচে ঘর লাগবে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, নিচে উপর নিচে 10টা টোটাল নামসহ, আর পাশাপাশি হচ্ছে 3টা। তাহলে সবটা আমরা করে ফেললাম, আর গণসংখ্যা এবং দৈনিক আয় টাকায় লিখে ফেললাম, যেগুলো আছে ওগুলো সারণী করলাম। এবার যোজিত গণসংখ্যা সারণী কীভাবে তৈরি করে মনে আছে তোমাদের? প্রথম গণসংখ্যা যেটা আছে সেটা প্রথমেই বসবে 2, এই 2-এর সাথে যোগ করতে হবে 3, 3 আর 2 যোগ করলে কত হয়? 5, সেটা এখানে লিখতে হবে। 5 আর 5 যোগ করলে কত হবে? 10, 10 সাথে যোগ হবে কত? 7, কত হয়? 17, 17-এর সাথে যোগ হবে কত? 6, 17 হচ্ছে কত? 23, 23 আর 5 কত? 28,
28-এর 5 কত? 33, 33-এর 4 কত? 37, 37-এর 3 কত? 40। এই ক্রমযোজিত গণসংখ্যা সারণী করতে হবে সারণী থেকে মধ্যক নির্ণয়ের জন্য। এটা করলাম। এবার আমরা সারণী থেকে মধ্যক নির্ণয় করব। এখানে উপাত্তের মোট সংখ্যা কত? 40টা। এর যোগ করে পাইলাম 40। 40 বের করার জন্যই আমাদের এগুলো যোগ করা লাগলো ক্রমযোজিত গণসংখ্যা সারণী। তাহলে লিখব কি, এখানে উপাত্তের মোট সংখ্যা n সমান 40, যা জোড় সংখ্যা, আর জোড় সংখ্যার জন্য যে মধ্যকের সূত্র ছিল সেই সূত্রটা ব্যবহার করব। তাহলে লিখে নেই আমরা। তো দেখো, উপাত্তের মোট সংখ্যা n সমান 40, এই যে 40 পেয়েছিলাম, যা জোড় সংখ্যা, অতএব মধ্যক n/2তম পদ প্লাস n/2 যোগ 1তম পদ ভাগ 2। এখন n এর মান কত? 40। n এর মান কত? 40। 40 ভাগ 2তম পদ, 40 ভাগ 2 যোগ 1তম পদ। এবারে 40কে 2 দিয়ে ভাগ করলে 20তম পদ, আর এটাকে 40কে 2 দিয়ে ভাগ করলে 20 যোগ 1 21তম পদ ভাগ 2। এখন এইখানে হচ্ছে আসল ব্যাপারটা, যে 20তম পদ কত, 21তম পদ কত। আর এটার জন্য এই যোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা সারণীটা করা লাগছে। এখানে হচ্ছে 2, 2-এর পর কত? 3, 3 থেকে 5 পর্যন্ত এই ঘরটার মধ্যে বিদ্যমান। তোমরা জানো আগে যে এগুলো হলো গণসংখ্যা, এগুলো এই গণসংখ্যার যোজিত গণসংখ্যা সমষ্টি, কিন্তু আসল উপাত্ত কিন্তু এগুলো আমাদের উদ্দীপকে যে উপাত্তগুলো দেয়া থাকে সেগুলো কিন্তু এর মধ্যেই মধ্যক হয়ে থাকে নর্মালি। আচ্ছা, তাহলে এইগুলো আমাদের আসল উপাত্তটা জানতে হবে। তাহলে এইখানে এইটার মধ্যে এই ঘরে 3 থেকে 5 আছে এই ঘরের মধ্যে। তাহলে এখানে কত বলো তো তোমরা? এই ঘরের মধ্যে কত আছে? এইখানে 5 শেষ, তাহলে 6 থেকে 10 পর্যন্ত এই ঘরে উপাত্ত, 6 থেকে 10 পর্যন্ত এই ঘরে আছে। তাহলে এখানে কত আছে বলো তো? 11 থেকে 17। ঠিক আছে, আমাদের লাগবে কত একবার দেখে নাও, 20 আর 21তম পদ। তাহলে এখানে কত আছে? এই ঘরে 17 এখানে শেষ, তাহলে 18 থেকে 23 পর্যন্ত এই ঘরটার মধ্যে আছে। 18 থেকে 23 পর্যন্ত এই ঘরে আছে, তার মানে 230 উপাত্তটা। তাহলে আমাদের লাগবে 21 আর 20। প্রথমে লাগবে 20, পরে লাগবে 21। তাহলে 20তম পদ কোন ঘরে আছে বলো তো? এই ঘরে আছে না এই ঘরে আছে? না এই ঘরে আছে? না এই ঘরে আছে? এই ঘরে কোন ঘরে আছে? 20। তাহলে এখানে 18 থেকে 23 হয়েছে এই ঘরে, তার মানে 20-এর মধ্যে 18, 19, 20, 21, 22, 23, একেবারে 23 পর্যন্ত এই ঘরে। তাহলে 230, অর্থাৎ 20তম পদ 230, 18তম পদ কত হবে? 230, 19তম পদ, 20তম পদ, 21, 22, 23, এইগুলো সব 230। ঠিক আছে, তাহলে 20তম পদ 230, 21তম পদও 230। তাহলে লিখি আমরা, 20তম পদ কত? 230 যোগ 21তম পদ 230 ভাগ 2। এখন 230 হবে 460 ভাগ 2, তার মানে 230 আসবে। তার মানে মধ্যক হচ্ছে 230, উত্তর মধ্যক 230। তো আমরা গ নম্বর অঙ্কটা শেষ করে ফেললাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সারণী থেকে মধ্যকের জন্য যে কথাটা আমি টোটালি বলতে চাই এখন একটু, সারণী থেকে মধ্যক বের করার জন্য তোমাদের প্রথমেই ক্রমযোজিত গণসংখ্যা সারণী করতে হবে। এরপরে উপাত্তের সংখ্যা যদি জোড় হয় জোড় সংখ্যার সূত্র ব্যবহার করবা, যদি উপাত্তের সংখ্যা বিজোড় হয় তাহলে বিজোড় সংখ্যার সূত্রটা ব্যবহার করবা। এই সারণী থেকে গড় নির্ণয়, মধ্যক নির্ণয়। সারণী থেকে মধ্যক নির্ণয় করা যায়, আবার সরাসরি অনেক সময় মধ্যক নির্ণয় করতে বলে, সেটা আমরা শিখব পরবর্তীতে। তাহলে এখন আমরা মধ্যক নির্ণয় শিখে ফেললাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। না বুঝলে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। শেয়ার করো তোমরা, হ্যাঁ লাইক করো, শেয়ার করো। আর এবার তাহলে 2 নম্বর সৃজনশীল শেষ হলো। 3 নম্বর সৃজনশীলটা, 3 নম্বর সৃজনশীলটা আসলে আমি উপাত্তগুলো তুলি না, এখানে লিখছি 164 পৃষ্ঠার 11.4-এর উপাত্তগুলো থেকে একটা সৃজনশীল প্রশ্ন করেছি। প্রশ্নটা আমরা একটু দেখে নেই উপাত্তগুলো। 164 পৃষ্ঠা খুলে নাও তোমরাও। তো তোমরা দেখে নাও 11.4-এ এই যে পৃষ্ঠা নাম্বার 164 পেজে এই যে উপাত্তগুলো দেয়া আছে, এই উপাত্তগুলো থেকে আমি প্রশ্নটা করেছি। প্রশ্নটা হচ্ছে 3 নম্বরে ক, শ্রেণী ব্যবধান 10 দ্বারা শ্রেণীর সংখ্যা কত? তাহলে শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণীর সংখ্যা বের করার জন্য যে সূত্রটা দিয়েছিলাম সেই সূত্রটা ব্যবহার করতে হবে। ওকে, আমরা শুরু করি 3-এর ক। তো সর্বোচ্চ উপাত্ত 64,
এটা কোথায় পেলাম আমরা? এই যে উপাত্তগুলো দেওয়া আছে এর মধ্যে খুঁজে নিতে হবে সবচেয়ে বড় কোনটা। হ্যাঁ, সর্বোচ্চ 64 আছে, তো আর সর্বনিম্ন আছে 16। তো এভাবে আমি খুঁজে নিলাম সর্বোচ্চ উপাত্ত সর্বনিম্ন উপাত্ত। শ্রেণী ব্যবধান 10, ওখানে ক নম্বর প্রশ্নে বলে দিয়েছিল যে শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণীর সংখ্যা কত, সেক্ষেত্রে লিখলাম। আমরা জানি শ্রেণীর সংখ্যার সূত্র পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। দেখো সূত্রটা দেখো, এখানে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। পরিসর না লিখে আমি পরিসরের সূত্রটা লিখে দিছি। হ্যাঁ, এটাও লেখা যায়। পরিসরের সূত্রটা লিখে দেন শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করেছে, তাহলে এটা হিসাব করলে এটা হয় এই এখানে ভাগ করলে 4.9 হয়। আর আমরা জানি শ্রেণীর সংখ্যা মানে হচ্ছে এদিকে এরকম উপরে নিচে ঘর কয়টা হবে, ঘর কি 4.9টা হতে পারে? ঘর ভগ্নাংশ হয় না, ঘর হয় 4টা হতে হবে, না 5টা হতে হবে। তাহলে পরবর্তী সংখ্যা পূর্ণ সংখ্যায় নিতে হয়। পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য আমরা 5 নিচ্ছি। 4.9 আসলে 5, 4.8 আসলেও 5 নিতাম, অর্থাৎ 4 দশমিকে যা থাকবে তারপরে ঘর 5 নেব। এখানে সংখ্যা যা থাকবে তার পরেরটা নিব। 4 থাকলে 5 নেব। এখানে যদি 5.9 থাকতো তাহলে আমরা 6 নিতাম, অর্থাৎ পরবর্তী সংখ্যাটা 4-এর পরের সংখ্যা কত? 5, সেটা আমরা নিয়ে নেব। তাহলে আমরা শ্রেণী সংখ্যা পেয়ে গেলাম 5। তাহলে ক নম্বর প্রশ্নের উত্তর শেষ। শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণীর সংখ্যা চেয়েছিল, উত্তর 5। শ্রেণী ব্যবধান শ্রেণীর সংখ্যা 5। এবার আমরা খ নাম্বার করব। খ নাম্বারের জন্য ক নাম্বার প্রশ্নটা দেখে নিই আগে। 3-এর খ প্রশ্নটা ছিল শ্রেণী ব্যবধান 10 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বসে শ্রেণী ব্যবধান 10 ধরে। তাহলে গণসংখ্যা নিবেশন সারণীর জন্য 3টা ঘর লাগবে। একটা হলো শ্রেণী ব্যবধান, আরেকটা হলো টেলিচিহ্ন, আর একটা গণসংখ্যা। শ্রেণী ব্যবধান, টেলিচিহ্ন, গণসংখ্যা, এটা লিখে তারপরে আমাদের করতে হবে গণসংখ্যা নিবেশন সারণী। তাহলে আমরা ঘরটা করে ফেলি। তো শ্রেণী ব্যবধান 10 ধরে গণসংখ্যা নিবেশন সারণী, তোমরা জানো ঘর 3টা করতে হবে, আমি বলেছিলাম। শ্রেণী ব্যবধান, টেলিচিহ্ন, গণসংখ্যা। 16 থেকে 25, 10 ব্যবধান 16 গুণবার 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। 10 ব্যবধানে 25 আসে। তাহলে 16 থেকে 25, ছোটো সংখ্যা ছিল 16 থেকে শুরু করলাম আমরা। 25, 26 থেকে 35, 10 ব্যবধান এভাবে হলো 65। অর্থাৎ আমাদের যে উপাত্তগুলো দেওয়া আছে তা 16 থেকে 65 এই যে পেয়েছি এর মধ্যে আছে। ওকে, এবার 16 থেকে 25-এর মধ্যে আমরা উপাত্তগুলো খুঁজে দেখলাম। এখানে 16 থেকে 25-এর মধ্যে সংখ্যা আছে 4টা, সেজন্য এখানে টেলিচিহ্ন 4। এরকম 26 থেকে 35-এর 2টা টেলিচিহ্ন তোমরা 7-এ শিখেছ। এবার এইটারই সাংখ্যিক রূপ হচ্ছে গণসংখ্যা। তাহলে এখানে 4 হলে এখানে 4, 2 হলে 2, 10 হলে 10, এভাবে। তাহলে শ্রেণী ব্যবধান 10 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হয়ে গেল, আমাদের অঙ্ক শেষ। খ নম্বরে ছিল যে শ্রেণী ব্যবধান 10 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে ফেললাম। এবার খ নম্বর শেষ। গ নম্বরটা, গ নম্বর প্রশ্নটা ছিল সারণী থেকে গড় নির্ণয় করো। সারণী থেকে গড় নির্ণয় করো। তাহলে সারণী কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি, ওইটা থেকে গড় বের করব। তোমরা জানো যে সারণী থেকে গড় নির্ণয় করার জন্য পাশাপাশি 4টা ঘর লাগে। একটা লাগবে শ্রেণী ব্যবধান, একটা লাগবে গণসংখ্যা, টেলিচিহ্নটা লাগবে না, কারণ হচ্ছে টেলিচিহ্ন আমরা অলরেডি পেয়ে গেছি। যদি এই খ নাম্বারেই বলতো সারণী থেকে গড় নির্ণয় করো, সেই ক্ষেত্রে আমাদের 5টা ঘর লাগতো। শ্রেণী ব্যবধান একটা লাগতো, টেলিচিহ্ন একটা, গণসংখ্যা একটা, শ্রেণীর মধ্যমান একটা, এফআইএক্স একটা, 5টা ঘর লাগতো। যেহেতু খ নম্বরের গণসংখ্যা সারণী করতে বসে ওখানে করে ফেলছি আমরা, সেক্ষেত্রে গণসংখ্যা পেয়ে গেছে আর টেলিচিহ্নের ঘর এখানে লাগবে না গ নম্বরের জন্য। তাহলে 4টা ঘর লাগবে, একটা শ্রেণী ব্যবধান, একটা গণসংখ্যা, শ্রেণীর মধ্যমান একটা, আর এফআইএক্স একটা। এই ঘর তোমরা আগেও করেছো, জাস্ট আমি ঘরটা আলাদা কিভাবে করবা সেটা বোঝানোর জন্যই বললাম। স্পষ্ট হয়ে না, স্পষ্টভাবে ধারণা আসছে কিনা তোমাদের দেখো। যদি আমাদেরকে বলতো, খ নাম্বারেই বলতে পারতো যে শ্রেণী ব্যবধান 10 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে সারণী থেকে গড় নির্ণয় করো, তাহলে এইখানে 5টা ঘর লাগতো গড় নির্ণয়ের জন্য। আর এখানে যেহেতু গড় নির্ণয় করতে বসে তাহলে 4টা ঘর লাগবে। কেন গ নাম্বারে 4টা ঘর লাগবে? কেন? কারণ টেলিচিহ্নটার মাধ্যমে গণসংখ্যা আমরা পেয়ে গেছি। গণসংখ্যা না পাইলে গণসংখ্যা টেলিচিহ্নের মাধ্যমে গণসংখ্যা বের করার জন্য একটা ঘর লাগতো আমাদের। ওকে, তাহলে এবার আমরা গড় বের করে ফেলবো। শ্রেণী ব্যবধান, শ্রেণীর মধ্যমান, গণসংখ্যা, এফআইএক্স, এই ঘর হেডলাইনে। ওকে, অঙ্কটা করে ফেলি আমরা খুব দ্রুত। তাহলে আমরা গড় করে ফেললাম। কিভাবে তোমরা জানো যে সারণী হতে গড় নির্ণয়, শ্রেণী ব্যবধান, শ্রেণীর মধ্যমান, গণসংখ্যা, এফআইএক্স, এই 4টা ঘর করলাম আমরা। তাহলে শ্রেণী ব্যবধান ওই যে আগেরটাই কপি করছে দেখে দেখে, গণসংখ্যাও আগেরটা কপি করছে এইটা দেখে দেখে,
করলাম। শ্রেণীর মধ্যমান মনে আছে কীভাবে বের করতে হয়? এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করবা। 16 যোগ 25 ভাগ 2, 26 যোগ 35 ভাগ 2, তাহলে এভাবে হয় মধ্যমানগুলো। এবার এই দুটো গুণ করছে, গুণ করলে 82 হয়, এগুলো গুণ করলে এটা হয়। এবার এগুলো যোগ করব, যোগ করে এটা পেলাম। আর গণসংখ্যা হলো 25, যোগ করলে 25 আসে। এবার নির্ণয় গ সামেশন এফ আই এক্স আই বাই এন, একক আর লিখলাম না, তোমরা চাইলে একক লিখতে পারো। আচ্ছা, তাহলে কত আসে? এটা ভাগ এটা 41.7, এটাই উত্তর। তাহলে সারণী হতে গ নির্ণয় করে ফেললাম আমরা, গ নাম্বারটা করে ফেললাম। প্র্যাকটিসের সুবিধার জন্য আমি এখানে আরও 2টা প্রশ্ন অ্যাড করেছি। আগে ছিল একটা, এখন আর একটা অ্যাড করে দিলাম। সেটা হচ্ছে সরাসরি গড় নির্ণয় করো। তাহলে সরাসরি গড় আমি আর কি করব, উপত্যগুলো তোমরা যোগ করবা, অর্থাৎ এই উপত্যগুলো যোগ করবা। এই উপত্যগুলো যোগ করবা, যোগ করে যে ফল হবে তাকে এই উপত্যের সংখ্যা কয়টা আছে? 25 দিয়ে ভাগ করবা, তাহলে গড় পেয়ে যাবা। এটা আমি আর করলাম না। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে 5 নম্বর প্রশ্নটা আমি দিলাম, যেটা উপত্যগুলোর মধ্যক নির্ণয় করো। উপত্যগুলোর মধ্যকে সরাসরি যে উপত্যগুলো দেওয়া আছে এখান থেকে মধ্যক বের করা আমরা শিখি নেই, এটা 7 শিখেছিলাম, সেটা আমরা করতে যাচ্ছি। তাহলে কি হলো, ঘ নাম্বারটা নিজে করো, নিজে করো। উপত্যগুলোর যোগফল বের করবা, উপত্যগুলোর সংখ্যা 25 দ্বারা ভাগ করবা, তাহলে গড় পেয়ে যাবা। নাম্বারটা মধ্যক নির্ণয়। মধ্যক নির্ণয়ের জন্য জানো তোমরা, সরাসরি উপত্য থেকে যদি মধ্যক নির্ণয় করতে বলে তাহলে উপত্যগুলো প্রথমে বিন্যস্ত করতে হয়, মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, তাহলে যে কোনো ক্রমে সাজাইতে হয়। যেহেতু আমরা ছোট থেকে বড় লিখি সংখ্যা অভ্যস্ত, তাহলে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখবো আমরা প্রথমে উপত্যগুলো। তাহলে লিখি উপত্যগুলো মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে নাম্বারের জন্য উপত্যগুলো মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই লিখে আমরা সাজালাম। 16, 20, 22, 25, 30 এভাবে ছোট থেকে বড় ক্রমে সাজাইলাম। একটু সাজানোর পরে তোমরা একটা জিনিস করবা, সেটা হচ্ছে গুণে নিবা যে 25টা ঠিক আছে কিনা। হ্যাঁ, এখানে উপত্যের মোট সংখ্যা n সমান 25, মানে মোট কয়টা আছে? 25, যা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার জন্য মধ্যকের যে সূত্র দিয়েছিলাম, মধ্যক সমান n যোগ 1 ভাগ 2তম পদ সমান n এর মান কত? 25। এই যে n এর মান 25, উপত্যের মোট সংখ্যা 25, তাহলে 25 যোগ 1 ভাগ 2, তার মানে 26। 25 1 যোগ করলে 26 ভাগ 2তম পদ। দেখো আমি কিন্তু এদিকে ডট দিইনি, তোমরাও দিও না, না দেওয়াই ভালো। 26 ভাগ 2, তার মানে 13তম পদ। এখন 13তম পদ কত সেটা কি? এই 13তম পদ হচ্ছে এই যে বিন্যস্ত করার পরে সিরিয়াল নাম্বারে 13 নাম্বারে যেটা পড়ছে সেটা হচ্ছে 13তম পদ। তাহলে গুণে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13তম পদ হচ্ছে 43। ভালো করে গুণে নিবা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13তম পদ কত? 43। তাহলে এখানে 13তম পদ 43 লিখে দিব, আর তম পদ লিখবো না। 43 তো খুঁজেই পেলাম আমরা, 13তম পদ, তার মানে মধ্যক হয়েছে 43। উত্তর মধ্যক 43। তাহলে আরও একটা অঙ্ক শেষ করলাম। এই যে 3টা সৃজনশীলের যে অঙ্কগুলো আমরা করলাম, এই অঙ্কগুলো শিখলে আর কোনো অঙ্ক তোমাদের এই অধ্যায় থেকে না করলেও চলবে। এই কয়টা অঙ্ক ভালো করে আয়ত্ত করো, বারবার প্র্যাকটিস করো। প্রশ্নগুলো প্রথমে তুলে নাও, নেয়ার পরে পরবর্তীতে অঙ্কগুলো নিজেরা না দেখে একবার নিজের কাছে পরীক্ষা দাও, তাহলে দেখবা যে যতটুকু তুমি শিখেছো ততটুকুই তোমার জন্য যথেষ্ট। আর একটা কথা বলে রাখি, আসলে পরীক্ষার জন্য 2টা সৃজনশীল থাকবে, তোমাদের একটা করতে হবে বাধ্যতামূলক। আর সেটা হচ্ছে একটা সারণী থাকবে, একটা সরাসরি উপপাদ্য দেওয়া থাকবে। যেমন ধরো 1 নাম্বার আর 3 নাম্বার, এরকম একটা অঙ্ক, মানে 1 নাম্বারের মতো একটা অঙ্ক থাকবে, 3 নাম্বারের মতো একটা অঙ্ক থাকবে। যে কোনো একটা সাইড শিখলেও হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে রিস্ক থেকে যায়। আমরা রিস্ক নেব না, সরাসরি আমরা শিখবার, আমাদের শেখারও তো দরকার আছে, জেএসসি পরীক্ষা যেহেতু বোর্ডের পরীক্ষা। যাই হোক, আশা করি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে শেয়ার করো, না লাগলেও শেয়ার করো, কমেন্টস করো। আর হচ্ছে তাহলে আজকে এই পর্যন্তই, পরিসংখ্যানে আর ক্লাস দিব না। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমাদের কমেন্টসের উপরেই দেব। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।